আলাইকুম। শেষ মুহূর্তের প্রস্তুতি এইচএসসি বিএমটি ২০২৬। তোমরা যারা ফার্স্ট ইয়ারে অর্থাৎ একাদশ শ্রেণীতে রয়েছো, তোমাদের আগামীকাল পরীক্ষা হিউম্যান রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট 1। এই পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি অংশ নিয়ে আমি আছি। তোমাদের সাথে পুরো ভিডিও জুড়ে মোহাম্মদ রেদওয়ান হোসেন। ইতিমধ্যে তোমরা অনেকগুলো পরীক্ষা দিয়ে ফেলেছো এবং তোমাদের পরীক্ষা একেবারেই শেষের দিকে। তোমাদের অতীতে আমি সাজেশন দিয়েছি এবং চেষ্টা করছি তোমাদের যাদের বইয়ের অসুবিধা রয়েছে অথবা সৎ সাজেশনের অসুবিধা রয়েছে, তারা যাতে খুব সহজেই একটা পিডিএফ নিয়ে একটা প্রিপারেশন নিয়ে সহজে একটা ভালো পরীক্ষা ফলাফল করতে পারো। তোমাদের এই ঐকান্তিক প্রচেষ্টাই আমার ছোট্ট একটা প্রয়াস এবং সে লক্ষ্যে আমি তোমাদেরকে প্রতিনিয়তই সাজেশন এবং পিডিএফ টোটালি ফ্রিতে প্রোভাইড করে আসছি। হয়তো তোমাদের পরীক্ষা শেষ, এরপরে হয়তো দীর্ঘদিন তোমাদের সাথে এই যে দেয়া নেয়ার একটা সম্পর্ক তৈরি হয়েছে, এই সম্পর্কটা হয়তো অনেকদিন কমিউনিকেশন গ্যাপ হবে। তবে ইনশাল্লাহ তোমরা পড়াশোনার সাথে থেকো এবং ইনশাল্লাহ ভবিষ্যতে আমি যদি সুস্থ থাকি, তোমাদের আরো সুন্দর সুন্দর লেকচার শিট আমি এখান থেকে টোটালি ফ্রিতেই প্রোভাইড করব। যেহেতু তোমাদের প্রথম অধ্যায়তে তোমাদের জন্য রয়েছে প্রতিষ্ঠানের কাঠামো ধারণা। এখানে অধ্যায়টি প্রশ্নই রয়েছে প্রতিষ্ঠানের কাঠামো কাকে বলা হয়, অর্থাৎ প্রাতিষ্ঠানিক কাঠামো জিনিসটা কি, কার্যভিত্তিক প্রতিষ্ঠান এটা আসলে কি, ব্যবস্থাপক, সুপারভাইজার, এই যে এক একটা কাঠামো অর্থাৎ এক একটা স্তরের পরে যে তাদের কি কাজ, এগুলো কর্ম বন্টন করা হয়েছে এখানে। কমিটি বলতে কি বোঝায়? কমিটি মানে টিম, অর্থাৎ কমিটি একটা পরিষদ যেটা একাধিক ব্যক্তি নিয়ে গঠিত একটা সংগঠন, যেটা নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য প্রশাসনিক দায়িত্ব যার উপর অর্পণ করা হয়। ব্যবস্থাপনা পরিচালক, এটার একটা কতগুলো ক্যাটাগরি রয়েছে। ক্রয় ব্যবস্থাপক, উৎপাদন ব্যবস্থাপক অর্থাৎ ম্যানেজার 4 টাইপের রয়েছে এখানে। প্রতিষ্ঠানের কাঠামো কি? প্রতিষ্ঠানের কাঠামোর গুরুত্ব বিশ্লেষণ করতে বলা হয়েছে এখানে। এখানে প্রতিষ্ঠানের গুরুত্ব, উদ্দেশ্য অর্জনে সহযোগিতা করা, বিশেষিতকরণে সহায়তা করা, বিশৃঙ্খলা দূরীকরণ, হিউম্যান রিসোর্সের যথাযথ ব্যবহার, এরকম আরো অনেক পয়েন্ট রয়েছে। প্রতিষ্ঠানের কাঠামোর যে ক্লাসিফিকেশনটা তোমাদেরকে আগেও বললাম। এরপরে রয়েছে সরল রৈখিক যে সংগঠন এবং উপদেষ্টার সংগঠন। এই দুটি সংগঠনের ভিতরে পার্থক্য, এখানে তোমাদের ছক আকারে তোমরা পার্থক্য আসলে লিখবে। ছক আকারে লিখলে, পয়েন্ট আকারে লিখলে সেক্ষেত্রে মার্কস বেশি পাওয়া যায়। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ধারণা বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট জিনিসটা কি? হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এখানে বলতে বোঝায় সার্বজনীন মৌলিক ব্যবস্থাপকের যে অংশ রয়েছে তাদের ভিতরে গুরুত্বপূর্ণ হচ্ছে হিউম্যান রিসোর্স। সাধারণ অর্থে শিল্প কারখানার কর্মরত শ্রমিকদের ব্যবস্থাপনাকে মূলত হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বলা হয়। এরপরে আসো কর্মী ব্যবস্থাপনা বলতে কি বোঝায়? কর্মী ব্যবস্থাপনার অনেকগুলো দিক রয়েছে। 6M এটা বলতে কি বোঝায়? যেখানে ম্যান, মেশিন, এরপরে মানি, মার্কেট, মেথড, ম্যাটেরিয়াল, এই যে 6টা রয়েছে এম, এগুলোকে 6M বলা হয়। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের প্রয়োজনীয়তা, এখানে অনেকগুলো পয়েন্ট রয়েছে, তোমরা অবশ্যই পয়েন্টগুলো পড়ে নিবে এবং এই পয়েন্টগুলোর আলোকে লিখবে এবং যদি পয়েন্টগুলো মনে রাখতে পারো সেক্ষেত্রে তোমাদের এরপরে পয়েন্টগুলো তোমরা লিখতে পারবে সেই আলোকে। এরপরে রয়েছে বাংলাদেশে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ অথবা সমস্যা এবং এটার সমাধান অথবা চ্যালেঞ্জ থেকে তুমি কিভাবে ওভারকাম করবে, সেই প্রসেসগুলো এখানে জানতে চাওয়া হয়েছে। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের দায়িত্বসমূহ, অর্থাৎ কি কি দায়িত্ব কর্তব্য রয়েছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের। আমরা যদি 1.3 এ যাই, হিউম্যান রিসোর্সের পরিকল্পনা, অর্থাৎ হিউম্যান রিসোর্স পরিকল্পনা কি, শিফট বা পালা বলতে কি বোঝায়, এরপরে শিডিউলিং সফটওয়্যার বলতে কি বোঝায়, হিউম্যান রিসোর্স এর পরিকল্পনার যে পদ্ধতিসমূহ রয়েছে, তোমাকে সেই পদ্ধতিগুলো নিয়ে একটু আলোচনা করতে বলছে পরের প্রশ্নটায়। আমরা ইতিমধ্যে টাইপের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। হিউম্যান রিসোর্সের পরিকল্পনা কি, হিউম্যান রিসোর্সের প্রয়োজনীয়তা অর্থাৎ কেন প্রয়োজন, এক্ষেত্রে অনেকগুলো পয়েন্ট তোমরা লিপিবদ্ধ করবে হিউম্যান রিসোর্সের কেন প্রয়োজন। এরপরে আমরা যদি পরের পরিচ্ছেদে যাই, এটা হচ্ছে ছোট দল গঠন ও পরিচালনা।
আসলে দল গঠন বলতে কি বোঝায়? একটা দল কিভাবে গঠন হয়? ছোট দল বলতে কি বোঝায়? রবিনসনের মতে অর্থাৎ একাধিক ব্যক্তি যখন নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য মিলিত হয় এবং আত্মনির্ভরশীল হয়, তখন তাকে ছোট দল বলে। ছোট দলের প্রকারভেদ টাস্ক কমান্ড গ্রুপ, টাস্ক গ্রুপ, এরপরে ইন্টারেস্ট গ্রুপ, ফ্রেন্ড গ্রুপ, ফ্রেন্ডশিপ বা বন্ধুত্ব গ্রুপ, এরকম আরো অনেক গ্রুপ রয়েছে। এই ছিল তোমাদের প্রথম অধ্যায়। আমরা যদি দ্বিতীয় অধ্যায়ে যাই, তৃতীয় অধ্যায়টা মূলত হিউম্যান রিসোর্সের পরিকল্পনা প্রণয়নে সহায়তা করা। হিউম্যান রিসোর্সের সংগ্রহ বলতে কি বোঝায়? হিউম্যান রিসোর্সের অভ্যন্তরীণ উৎস, বাহ্যিক উৎস, দু টাইপের উৎস রয়েছে। এরপরে পদোন্নতি বলতে কি বোঝায়? অর্থাৎ এক পদ থেকে তার উপরের পদে আরোহণকে মূলত পদোন্নতি বলে। হিউম্যান রিসোর্সের যে সংগ্রহের যে উৎসসমূহ, তুমি কিভাবে একটা প্রতিষ্ঠানের কর্মী সংগ্রহ করবে, এখানে অনেকগুলো প্রসেস রয়েছে। পদোন্নতি, শ্রমিক সংঘ, কর্মীদের সুপারিশ, বদলি, স্থায়ীকরণ। হিউম্যান রিসোর্সের বাহ্যিক উৎস, অভ্যন্তরীণ উৎস এবং বাহ্যিক উৎস, দুই রকমের উৎস রয়েছে। যেমন আবেদনপত্রের আহ্বান, কর্মীদের মাধ্যমে সংগ্রহ, কর্মী বিনিয়োগ সংস্থা, বিভিন্ন রকমের সংস্থা থাকে যারা মূলত কর্মী সাপ্লাই করে থাকে। এরপরে আসো হিউম্যান রিসোর্সের সংগ্রহের উদ্দেশ্য, অর্থাৎ কেন হিউম্যান রিসোর্স সংগ্রহ করা হয়। এখানে দক্ষ ও যোগ্য হিউম্যান রিসোর্স নির্বাচন, নিরপেক্ষ ব্যক্তি নির্বাচন, সঠিক পদে কর্মী নিয়োগ, এরকম আরো অনেক পয়েন্ট রয়েছে। হিউম্যান রিসোর্স সংগ্রহের যে প্রক্রিয়া, অভ্যন্তরীণ উৎস থেকে কর্মী সংগ্রহ, বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ। অভ্যন্তরীণ উৎস থেকে কর্মী সংগ্রহের যে উপায়গুলো রয়েছে, উপযুক্ত কর্মী সংগ্রহ সমস্যা, এরপরে প্রতিযোগিতা, এরপরে চাকরির ক্ষেত্রে যে জটিলতা রয়েছে, শ্রমিক সংঘের যে প্রভাব, এরকম আরো অনেক পয়েন্ট রয়েছে। অভ্যন্তরীণ উৎস থেকে হিউম্যান রিসোর্স এর কি কি সুবিধাগুলো রয়েছে, এগুলো একটু পয়েন্টগুলো পড়ে নিও। তুমি যদি অভ্যন্তরীণ উৎস থেকে সেটা শ্রমিকদের সংগ্রহ করো, বাহ্যিক উৎস থেকে সংগ্রহ করার ঠিক তেমনি কিছু সুবিধা অসুবিধা রয়েছে। আমরা যদি পরের পরিচ্ছেদ তাকাই, দ্বিতীয় অধ্যায়ের ৩ নম্বর পরিচ্ছেদ ছিল ইউনিট লেভেল কর্মীদের কাজ এবং বেতন ভাতা নির্ধারণ। বেতন ভাতা বলতে কি বোঝায়? তুমি যে একটা কাজ করবা, কাজের বিনিময়ে কর্তৃপক্ষের কাছ থেকে যে আর্থিক সুবিধা নিবা, এটাই মূলত তোমার বেতন। সুস্থ বেতনটা কি বুঝতে পেরেছো? ওভারটাইম মজুরি বলতে বোঝায় কাঙ্ক্ষিত সময়ের বাইরে তুমি যে টাইম কাজটা করবা, এটার জন্য যে মজুরি দেওয়া হয় সেটাকে বলা হয় ওভারটাইম মজুরি। রয়েছে মহার্ঘ ভাতা, কি অর্থাৎ দ্রব্যমূল্যের বৃদ্ধির জন্য অতিরিক্ত একটা অর্থ দেওয়া হয় শ্রমিকদের, এটাকে মহার্ঘ ভাতা বলে। আমরা যদি পরের পরিচ্ছেদে তাকাই, এটা ছিল স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি। স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি বলতে কি বোঝায় এবং স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতির কিছু প্রকারভেদ রয়েছে, সেই প্রকারভেদগুলো বর্ণনা করতে বলা হয়েছে। আমরা যদি তৃতীয় অধ্যায়ে যাই, তৃতীয় অধ্যায় মূলত হিউম্যান রিসোর্স নির্বাচনের সহায়তা, অর্থাৎ হিউম্যান রিসোর্স নির্বাচনে কি কি সহায়তা করতে হয়, হিউম্যান রিসোর্স নির্বাচনের ধারণা বলা হয়েছে। বলা হয়েছে দাপ্তরিক কাজ কি, দাপ্তরিক কাজে হিউম্যান রিসোর্সের উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তা। এখানে হিউম্যান রিসোর্স সংগ্রহ এবং হিউম্যান রিসোর্স নির্বাচন, এই দুটির ভিতরে পার্থক্য চাওয়া হয়েছে। পার্থক্য মূলত তোমরা পয়েন্ট পেজে লিখবে, সেক্ষেত্রে বেশি মার্কস পাওয়া যায়। নির্বাচনের ক্ষেত্রে কি কি বিষয় কনসিডার করা হয়, অর্থাৎ বিবেচনা করা হয়, বিবেচ্য বিষয়সমূহ এখানে পয়েন্ট আকারে দেওয়া আছে। নিয়োগপত্র বলতে কি বোঝায়? অনুসন্ধানপত্র কি? আমরা যদি ৪ নাম্বার অধ্যায়ে তাকাই, ৪ নাম্বার অধ্যায়ে মূলত কর্মীদের দক্ষতা উন্নয়নের সহায়তা, প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন। প্রশিক্ষণ বলতে কি বোঝায়? একটা প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের কার্য সম্পাদনের বিষয়ে যে শিক্ষা দান করা হয়, সেটাকেই প্রশিক্ষণ বলা হয়। পদ্ধতি, প্রশিক্ষণের কতগুলো পদ্ধতি রয়েছে, শিক্ষানিবেশ প্রশিক্ষণ, প্রশিক্ষণ এবং দক্ষতার উন্নয়নের জন্য যে প্রয়োজনীয়তা রয়েছে সেটা লিখতে বলা হয়েছে, এখানে পয়েন্ট বেজে লিখবে। প্রশিক্ষণের প্রকারভেদ চাওয়া হয়েছে। প্রশিক্ষণ আসলে অনেকগুলো প্রকার আছে। অত্যাবশ্যকীয়, নিয়মিত প্রশিক্ষণ, পরিচিতিমূলক প্রশিক্ষণ, এরপরে সম্মেলন, এরপরে চাকরি এবং প্রযুক্তি সংক্রান্ত প্রশিক্ষণ, আরো অনেক প্রশিক্ষণের ধাপ রয়েছে। প্রশিক্ষণের পরিকল্পনা, প্রশিক্ষণ পরিকল্পনা বলতে কি বোঝায়? এরপরে নিরাপত্তা প্রশিক্ষণ কি, এরপরে কার্য বিষয়ক প্রশিক্ষণ কাকে বলা হয়, প্রশিক্ষণ পরিকল্পনার যে কার্যাবলী আছে সেগুলো এখানে চিহ্নিত করা হয়েছে। প্রশিক্ষণ পরিকল্পনার উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। এরপরে প্রশিক্ষণ ক্যালেন্ডার পরিকল্পনার প্রধান বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করো।
এখানে যেসব পয়েন্টগুলো আছে প্রশিক্ষণের নাম, এরপরে ট্র্যাকিং উদ্দেশ্য, প্রশিক্ষণ ফান্ড, প্রশিক্ষকের নাম, এরকম আরো অনেক পয়েন্ট রয়েছে। অনলাইন প্রশিক্ষক কাকে বলা হয় ধারণা দাও। এরপরে দূর প্রশিক্ষণ বা শিক্ষণ প্রশিক্ষণ কি, অনলাইন প্রশিক্ষণের যে পয়েন্ট গুলো রয়েছে এগুলো এখানে বর্ণনা করতে বলা হয়েছে অনলাইন প্রশিক্ষণের পয়েন্ট গুলো। ইতিমধ্যে আমরা পঞ্চম অধ্যায়ে চলে এসেছি। পঞ্চম অধ্যায় হচ্ছে নথি সংরক্ষণ এবং দাপ্তরিক কাজ। নথি সংরক্ষণ বলতে কি বোঝায়? একটা সুশৃঙ্খল উপায়ে যে চিঠিপত্র বা দাপ্তরিক মূল্যবান কাগজপত্র সংরক্ষণ করাকেই মূলত নথি সংরক্ষণ বলা হয়। এখানে ই-নথি অনেকগুলো রয়েছে ধাপ, বিভিন্ন প্রকার নথি সংরক্ষণের উপায় রয়েছে। যেমন সনাতন পদ্ধতি রয়েছে এবং আধুনিক পদ্ধতি রয়েছে। নথি সংরক্ষণের কিছু সুবিধা এবং কিছু অসুবিধাও আছে। সেগুলো আমরা একটু পয়েন্ট আকারে একটু দেখে নেব। নথি সংরক্ষণের প্রয়োজনীয়তা আলোচনা করো। এরপরে দেখো তোমাদের জন্য সূচীকরণ একটা অধ্যায় রয়েছে। সূচীকরণ বলতে বোঝায় ইন্ডেক্স অর্থাৎ ইন্ডেক্সিং, সূচক অর্থাৎ কাগজপত্রগুলো সূচীকরণ বিষয়টি নথিপত্রের সাথে সম্পর্কিত, অর্থাৎ নথিবদ্ধ কাগজ দ্রুত খুঁজে পাওয়ার জন্য সূচীকরণ করা প্রয়োজন। এখানে সূচীকরণের সাধারণ সূচীকরণ বলা হয়েছে। প্রশ্ন রয়েছে নথিকরণ এবং সূচীকরণের মধ্যে আসলে পার্থক্যটা কি, এবং পয়েন্ট আকারে অনেক কিছু প্রশ্ন দেওয়া হয়েছে। সূচীকরণের প্রয়োজনীয়তা এখানে অনেকগুলো পয়েন্ট দেওয়া হয়েছে। এরপরে খুচরা নকদান বই কাকে বলা হয়? বহু ঘেরা নকদান বই এবং খুচরা নকদান বই, দুটি প্রকার নকদান বই রয়েছে। এরপরে তোমাদের জন্য আরো রয়েছে চাহিদাপত্র। চাহিদাপত্রে যে সকল বিষয় উল্লেখ থাকে সেগুলো তোমাকে জানতে চাওয়া হয়েছে, এবং মিতব্যয়ী ফরমায়েশ যে এর নির্ণয়ের যে সূত্রটা রয়েছে সেই সূত্রটা এসেছে। এরপরে আমরা যদি আসো দাপ্তরিক পত্র, অর্থাৎ দপ্তরের বিভিন্ন সভা মিটিং এর জন্য যে পত্র দেওয়া হয় সেটাকে মূলত দাপ্তরিক পত্র বলে। বাণিজ্যিক পত্র রয়েছে, দাপ্তরিক পত্র রয়েছে। দাপ্তরিক পত্রের অনেকগুলো অংশ রয়েছে, সেই অংশগুলো আমরা দেখে নেব। এরপরে আমরা যদি ৬ অধ্যায়ে যাই, ৬ অধ্যায়ে মূলত প্রতিষ্ঠানের শিল্পের বিভিন্ন স্তরের হিউম্যান রিসোর্স সম্পর্কে যে ধারণা চাওয়া হয়েছে। শিল্প সম্পর্ক কাকে বলা হয়? শিল্প এবং শিল্প সম্পর্কে ধারণা চাওয়া হয়েছে, এবং চাওয়া হয়েছে শিল্প বলতে কি বোঝায়, উৎপাদনমুখী শিল্প জিনিসটা কি, উৎপাদনমুখী শিল্পের বিভিন্ন প্রকারভেদ, বাংলাদেশের প্রচলিত শিল্পসমূহের বর্ণনা চাওয়া হয়েছে এই প্রশ্নে। এরপরে তোমাদের বিভিন্ন শিল্পে হিউম্যান রিসোর্সের ব্যবহার, অর্থাৎ শিল্পে কোন কোন জায়গায় হিউম্যান রিসোর্স ব্যবহার করা হয়। শিল্প বিপ্লবে বিভিন্ন ধাপ, অর্থাৎ অনেকগুলো ধাপ রয়েছে শিল্প বিপ্লবের ক্ষেত্রে, সে ধাপগুলো এখানে বর্ণনা করতে বলা হয়েছে, এবং শিল্প বিপ্লবের বিভিন্ন পদ নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। অর্থাৎ শিল্প বিপ্লবের বিভিন্ন ধাপসমূহ আমরা এখানে তৃতীয় ধাপ বা চতুর্থ ধাপ, প্রথম শিল্প বিপ্লবের ধাপ, এগুলো আমরা এখানে আলোচনা করেছি। এই ছিল তোমাদের মূলত এই শর্ট যে সাজেশন। তোমরা এটা পুঙ্খানুপুঙ্খ রূপে দেখে যাবে এবং এখানে পয়েন্ট গুলো ভালো করে আয়ত্ত করে যাবে, যাতে তোমরা সর্বোচ্চ মার্কস অ্যান্সার করতে পারো। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।